কোথায় লো, কোথায় আপনি, কোথায় আমেরিকা? আপোস করলে বিএনপি অনেক আগে ক্ষমতায় আসতো, বললেন সালাম। জানাবো বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন চুন্নু। জানাবো তারাই ছিলেন মূল কারিগর। এবং সর্বশেষ জানাবো রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোথায় লো, কোথায় আপনি, কোথায় আমেরিকা? যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উৎসাহিত নয়, তাকে নিয়ে আওয়ামী লীগ উৎসাহিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, কোথায় লু? যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা? এই বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি বিশ্বাস করে দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লুকে নিয়ে উৎসাহিত আওয়ামী লীগ। লু কি বার্তা নিয়ে আসছেন সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়, কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এটি অবৈধ সরকার, তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। আপোস করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতো, বললেন সালাম। জনগণ ছাড়া আর কারোর সঙ্গে বিএনপি আপোস করে না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, বিএনপি যদি আপোস করত তাহলে অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতো। বিএনপি কারোর সঙ্গে আপোস করে না, আপোস করে জনগণের সঙ্গে। জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমরা এই স্বৈরশাসকের পতন ঘটাবো ইনশাল্লাহ। আব্দুস সালাম বলেন, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না, প্রভু রাষ্ট্রের দাসত্বে বিশ্বাস করে না, ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। আওয়ামী লীগ বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের কথা বলে, ষড়যন্ত্র কারা করে জাতি তা জানে। 21শে আগস্টে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র না হলে পূর্ব নির্ধারিত মুক্তাঙ্গনের জনসভা হঠাৎ পরিবর্তন করে কেন দলীয় কার্যালয়ের সামনে গেলেন? 30শে মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। 1/11 সময় গণতন্ত্র হরণকারী সেনা সমর্থিত সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছেন তাদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে এবং আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। চুন্নু বলেন, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন আপাতত সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে, যে দল শতভাগ ভোট পাবে তারা শতকরা ততভাগ এমপি পাবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। তিনি বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচনকালীন সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার ফাঁক ফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে। নির্বাচন ফেয়ার করতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশের হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে সম্পদ করছে একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। লাইসেন্সবিহীন চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, তাই সড়কে দুর্ঘটনা কমছে না। তারাই ছিলেন মূল কারিগর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন বাংলাদেশ সফর করছেন। সফরের প্রথমেই তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনের নৈশভোজে আমন্ত্রিত হচ্ছেন। এরপর তার বিভিন্ন রকমের কর্মসূচি আছে। বাংলাদেশ সফরে তিনি যাদের সাথে সাক্ষাৎ করবেন সেই তালিকায় সালমান এফ রহমান ছাড়াও রয়েছেন জলবায়ু ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই দুইজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে একটি নিরপেক্ষ অবস্থানে থাকেন, সেজন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে এই দুইজন ব্যক্তি শীর্ষস্থানীয়। বিশেষ করে সালমান এফ রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। উল্লেখ্য যে 2018 সালের নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে ইত্যাদি বিষয়ে নানামুখী চাপ প্রয়োগ করতে থাকেন। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ
জানায়নি। একই সাথে বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর এক ধরনের চাপ সৃষ্টির চেষ্টা শুরু থেকে লক্ষ্য করা গিয়েছিল বাইডেন প্রশাসনের মধ্যে। বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের আগ্রহ ছিল প্রকাশ্য। বাংলাদেশের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং সকল যেন নির্বাচনে অংশগ্রহণ করে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো চাপ প্রয়োগ করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল এবং এই ভিসা নীতির আওতায় তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হবেন, তাদেরকে আনা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 28 অক্টোবরের পর থেকে আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টাতে থাকে এবং 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে সম্পূর্ণ নমনীয় একটি অবস্থান গ্রহণ করে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন। আফরিন হকের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তার সাথেও তিনি বৈঠক করেন। সালমান এফ রহমান ছাড়াও সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং নির্বাচন নিয়ে মার্কিন অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করেছেন। বিশেষ করে 28 অক্টোবরের পর সাবের হোসেন চৌধুরীর পরিবারের বাসভবনে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আর এই সমস্ত ব্যক্তিরা আলাদাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। আর এই কারণেই কি ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন। রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় 18 বছর আগে শিল্পী বেগম নামে 11 বছর বয়সী গৃহকর্মীকে খুনের দায়ে নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও 6 মাসের কারাভোগের আদেশ দেন। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ভিকটিম শিল্পী বেগম উত্তর কমলাপুর কবি জসিমউদ্দিন রোডে মতিঝিল থানাধীন এলাকায় আসামি নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করত। 2006 সালে 22 ফেব্রুয়ারি ভিকটিমের মা অজ্ঞাত ফোন কলের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। পরে ভিকটিমের মা হাসপাতালে গিয়ে দেখতে পান তার মেয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি হয়েছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন আসামিরা ভিকটিমকে ঘরের দরজা আটকে লোহা রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেছে। এর আগে বিভিন্ন সময় নানা অজুহাতে ভিকটিমকে আঘাত করা হতো বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনা 3 দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী মারা যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে মতিঝিল থানার এসআই গাজী মোহাম্মদ ইব্রাহিম একই বছরের 30 এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের 26 এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত 22 জন সাক্ষীর মধ্যে 6 জনের সাক্ষ্য গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।